ইতিহাস আমাদের বারবারই একটি অবিস্মরণীয় সত্য শেখায়। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলো হঠাৎ করে শুরু হয় না, তারা আসে ধীরে ধীরে। বাইরে থেকে তখন সবকিছু স্বাভাবিক মনে হয়, বাজার চলতেছে, মানুষ কাজ করে, দেশগুলো কূটনৈতিক ভাষায় কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকে আগুন। সেই আগুন কখনো ইউক্রেনের কোনো সীমান্তে, কখনো গাজার ধ্বংসস্তূপে, কখনো দক্ষিণ চীন সাগরের নীল জলে, আবার কখনো তাইওয়ান প্রণালীর আকাশে ছোট ছোট বিস্ময়করণের মাধ্যমে আমাদের চোখে পড়ে। প্রশ্ন আর এটা নয় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা, প্রশ্ন হচ্ছে আমরা কি ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভেতরে ঢুকে পড়েছি, নাকি শুধু বুঝতে পারতেছি না। বিশ্ব রাজনীতির বহু বিশ্লেষক এখন আর সরাসরি যুদ্ধ ঘোষণার অপেক্ষা করতেছে না। তাদের মতে আধুনিক বিশ্বযুদ্ধ একটি মাত্র ফ্রন্টে হয় না, এটি হয় একসাথে বহু অঞ্চলে। ফ্যাক্সি যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণ, তথ্যযুদ্ধ এবং কূটনৈতিক চাপের মাধ্যমে। 2026 সাল, এই সংখ্যাটি হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। কাউন্সিলিং অন ফরেন রিলেশন এবং ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষণ কেন্দ্রগুলো একাধিক রিপোর্টে সতর্ক করেছেন যে 2025 থেকে 2026 সময়কাল হতে পারে আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়। এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব কেন বিশ্ব আবারও যুদ্ধের কিনারায়। এটা ভয় দেখানোর গল্প নয়, এটি বাস্তবতা বোঝার চেষ্টা। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ ছিল অর্থনৈতিকভাবে পরস্পর নির্ভরশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অনেকেই বিশ্বাস করতেন হিটলার এত বড় যুদ্ধ শুরু করতে পারে না। কোল্ড ওয়ারের সময় বলা হতো নিউক্লিয়ার অস্ত্র থাকায় কেউ যুদ্ধ করবে না, কিন্তু ইতিহাস বলে যুদ্ধ শুরু হয় যুক্তির ব্যর্থতায়, অহংকারের সংঘাতে এবং ভুল হিসেবের কারণে। আজকের পৃথিবীতে সেই তিনটি উপাদানেই একসাথে উপস্থিত: কূটনৈতিক ব্যর্থতা, অহংকারের সংঘাত এবং ভুল হিসাব। এই মানসিকতাই সবচেয়ে বিপজ্জনক। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই শুধু ট্যাঙ্ক আর সৈন্যদের সরাসরি সংঘর্ষ নয়, এটি এমন এক যুদ্ধ যেখানে ব্যাংকিং সিস্টেম হ্যাক হয়, বিদ্যুৎ গ্রেড বন্ধ হয়, তেলের দাম আকাশ ছোঁয়, খাদ্য সংকট তৈরি হয়, সামাজিক মাধ্যমে ভুয়া খবর দিয়ে সরকার উৎখাত করা হয়। আজ যুদ্ধ মানেই শুধু বন্দুক নয়, আজ যুদ্ধ মানেই অর্থনীতি, প্রযুক্তি, তথ্য এবং মনস্তত্ত্ব। ইউক্রেন যুদ্ধ তার স্পষ্ট উদাহরণ। রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষ আসলে রাশিয়া বনাম ন্যাটোর একটি ফ্যাক্সি যুদ্ধ। গাজা যুদ্ধ তাই ইসরায়েল বনাম হামাস নয়, বরং ইরান বনাম আমেরিকার ব্লকের একটি ছায়া যুদ্ধ। গাজা থেকে তেহরান, আগুনের চেইন রিয়াকশন। 2023 সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এটি আর স্থানীয় সংঘাত থাকেনি। হামাস, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী, ইরাকি মিলিশিয়া সবাই একসাথে স্বয়ংক্রিয় হয়েছে। এর কেন্দ্রে রয়েছে ইরান। ইরানের কৌশল সরাসরি যুদ্ধ নয়, তাদের কৌশল হলো চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলা। ইসরায়েল জানে একবার ইরান যদি নিউক্লিয়ার অস্ত্র পেয়ে যায় তাহলে প্রতিরোধের সুযোগ থাকবে না। এই কারণেই ইরানের নিউক্লিয়ার সাইটে গোপন হামলা, সাইবার অ্যাটাক, বিজ্ঞানী হত্যাকাণ্ড। 2025 সালে মার্কিন B2 বোম্বার দিয়ে ইরানের স্থাপনায় আঘাতের খবর সেই বাস্তবতার ইঙ্গিত দেয়। যদি ইসরায়েল আবার বড় আকারে ইরানে হামলা চালায় তাহলে সেটা কিন্তু সরাসরি বিশ্বযুদ্ধের ট্রিগারেই চাপ পড়ে। ইউক্রেন যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যেই নয়, এটি একটি সভ্যতার সংঘর্ষ। একদিকে পশ্চিমা লিবারাল অর্ডার, অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা ও প্রভাব। ন্যাটো পূর্ব দিকে বাড়তে থাকায় রাশিয়া এটিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখছে। ইউরোপে আবারও সমীকরণ, জার্মানি ও পোল্যান্ড অস্ত্র বাজেট বৃদ্ধি, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান। এই যুদ্ধ থামেনি, বরং এটি দীর্ঘস্থায়ী হয়ে ইউরোপকে ক্লান্ত করেছে। যা হচ্ছে মূলত রাশিয়ার কৌশলগত সুবিধা।
অন্যদিকে 2022 সালে পুতিন ও শি জিনপিং ঘোষণা করেন তাদের বন্ধুত্বের কোনো সীমা নেই, এটি কেবল ব্যক্তিত্ব নয়। তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য $245 বিলিয়ন, যৌথ সামরিক মহড়া, জাতিসংঘে একে অপরকে রক্ষা, এটি প্রমাণ করে তাদের বন্ধুত্বের গভীরতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার আমেরিকাকে একসাথে দুই সুপার পাওয়ারের মোকাবিলা করতে হচ্ছে। রাশিয়া ইউরোপে আগুন জ্বালিয়ে রেখেছে, চীন এশিয়াকে ধীরে ধীরে ঘিরে ফেলতেছে। তাইওয়ান চীনের কাছে শুধু একটি দ্বীপ নয়, এটি জাতীয় মর্যাদার প্রশ্ন, প্রযুক্তির কেন্দ্র এবং সামরিক কৌশলের চাবিকাঠি। অন্যদিকে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। যদি চীন তাইওয়ানে আক্রমণ করে তাহলে ওই যুদ্ধে আমেরিকা জড়াবে, জাপান ও অস্ট্রেলিয়া স্বয়ংক্রিয় হবে, রাশিয়া ইউরোপে চাপ বাড়াতে পারে। এটি সরাসরি বিশ্বযুদ্ধের দৃশ্যপট। অন্যদিকে পারমাণবিক অস্ত্র হচ্ছে ভয়ের নতুন দৌড়। কোল্ড ওয়ারের পর প্রথমবার নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা বাড়ছে। চীন সবচেয়ে দ্রুত গতিতে ওয়ারহেড বাড়াচ্ছে। নিউক্লিয়ার ডিটারেন্স কাজ করে তখনই যখন সবাই যুক্তিবাদী থাকে, কিন্তু যখন অবিশ্বাস চরমে তখন একটি ভুল সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হতে পারে। আমেরিকা এখন শক্তিশালী, কিন্তু জনসমর্থন তাদের কমতেছে। একসাথে বহু ফ্রন্টে চাপ বাড়তেছে। অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন দেখা দিয়েছে। ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান, সব জায়গায় দায়িত্ব আমেরিকার কাঁধে। আর এই অতিরিক্ত বোঝাই ইতিহাসে বহু সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলেছে। এই সব কিছু দেখেই হয়তো বোঝা যায় যুদ্ধ অনিবার্য। ইতিহাস বলে যুদ্ধ অনিবার্য নয়, কিন্তু সম্ভাব্য। শান্তি আসতে পারে যদি কূটনীতি আবার কার্যকর হয়, সুপার পাওয়াররা লাল রেখা অতিক্রম না করা এবং ভুল হিসাব এড়িয়ে যাওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের ঝুঁকি অত্যন্ত বেশি। পরিশেষে বলা যায়, এই ডকুমেন্টারি কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি সতর্কবার্তা। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো কাল ঘোষণা হবে না, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে এটি শুরু হয়েছিল নীরবে, একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। প্রশ্ন হলো, মানবজাতি কি আবারও ইতিহাস থেকে শিক্ষা নেবে না, নাকি মানবজাতি আবারও বলবে আমরা ভাবিনি বিষয়টা এত দূর গড়িয়ে যাবে? শেষ কথা হলো, যুদ্ধ নয়, বোঝাপড়াই হচ্ছে সভ্যতার পরিচয়।